products, especially carbon dioxide, formed by the oxidative activities of the tissue. It consists of expiration and respiration. তাহলে কিছুই না, রেসপিরেশনটা হচ্ছে একটা অসমোটিক এবং কেমিক্যাল প্রসেস। হ্যাঁ, যেখানে হচ্ছে যে আমরা কি করছি, অক্সিজেনটা হচ্ছে আমরা কিন্তু গ্রহণ করছি, হ্যাঁ, যেটা বলা আছে যে আমরা অক্সিজেনটা নিচ্ছি এবং কি কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি। এখন এই কার্বন ডাই অক্সাইডটা কোত্থেকে আসছে? আমরা যেহেতু অক্সিজেনটা নিচ্ছি, সেখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে টিস্যুগুলো কি করতেছে, কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করছে, সেটা আমরা কি করছি, গিভস অফ করছি, তাই তো? এই প্রসেসটা কি বলবো আমরা, কি রেসপিরেশন। সবাই বুঝতে পেরেছি? মানে এটা একটা অসমোটিক এবং কেমিক্যাল প্রসেস, যেখানে হচ্ছে আমরা অক্সিজেনটা নিচ্ছি বা ব্যবহার করছি, এবং ব্যবহৃত যে ব্যবহারের পরে যে কার্বন ডাই অক্সাইড, যেটা বাই প্রোডাক্ট বলতে পারো, বা যে প্রোডাক্টটা অক্সিডেটিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, টিস্যুর অক্সিডেটিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তৈরি হচ্ছে, সেটা আমরা কি করছি, ত্যাগ করছি বডি থেকে। এই যে প্রসেসটা, সেটাকে বলবো আমরা রেসপিরেশন। মেইনলি হচ্ছে এই রেসপিরেশনটা দুইটা স্টেজ দিয়ে হয়, একটা হচ্ছে এক্সপাইরেশন, একটা কি ইন্সপাইরেশন। আমি পরে আস্তে আস্তে বলবো সবকিছু। তো এই যে এখন হচ্ছে এটা হচ্ছে আমার রেসপিরেশন যে প্রসেসটা বা রেসপিরেশনটা। এখন এই আমরা তো অ্যানাটমি পড়ছি, তাই না? আমরা ফাংশন পড়বো না, আমরা পড়বো তাহলে কি রেসপিরেটরি সিস্টেমটা, কি কি অর্গানস আছে যেগুলোর জন্য এই রেসপিরেশনটা মেইনলি হচ্ছে। দেখো, দ্য সিস্টেম অফ দ্য বডি হুইচ by which the gaseous exchange taken place between an organism and its environment. তার মানে কি, যে যে সিস্টেম গুলো, সিস্টেমটা যেহেতু পড়ছে, যেসব অর্গান গুলো এই রেসপিরেশন প্রসেসে হেল্প করতেছে, হ্যাঁ, সেই অর্গান গুলাকে আমরা কি বলবো, একসাথে রেসপিরেটরি সিস্টেম বলবো, ঠিক আছে? সেই অর্গান গুলো মিলেই হবে কি আমাদের রেসপিরেটরি সিস্টেম। এখন কি কি অর্গান আছে এটা আমরা একটু পড়বো। দুই ভাগে ভাগ করেছি আমরা রেসপিরেটরি সিস্টেমটাকে বা পোর্শনটাকে। একটা হচ্ছে কি কন্ডাক্টিং পোর্শন, আর একটা কি রেসপিরেটরি পোর্শন। সবাই বুঝতে পারছি? আচ্ছা, একটা হচ্ছে কন্ডাক্টিং পোর্শন, আর একটা হচ্ছে রেসপিরেটরি পোর্শন। প্রথমে বললাম যে রেসপিরেশন হচ্ছে কিছুই না, অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করা। এই কার্বন ডাই অক্সাইড কোথায় প্রোডাকশন হচ্ছে? আমাদের টিস্যু থেকেই প্রোডাকশন হচ্ছে, এটা বাইরে বের করে দেওয়া। এখন এই যে প্রোডাকশন হচ্ছে বা এই যে আমরা বলছি অক্সিজেন নিচ্ছে এবং ত্যাগ করছে, সেখানে কিছু অর্গানস ইনভলভ থাকে। সেই অর্গান গুলোকে কম্বাইন্ডলি বলা হয় রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? এই অর্গান গুলো কম্বাইন্ডলি মিলে তৈরি করে রেসপিরেটরি সিস্টেম, যেখানে মেনলি কি অর্গান গুলো মেনলি কি করবে, কার্বন ডাই অক্সাইডটাকে নিবে বডিতে, আর কি বাকি যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটাকে ত্যাগ করবে। তার মানে কি এখানে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই অর্গান গুলোর ভিতরে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, যার কারণে কিন্তু তোমার কি বডিতে এবং এনভায়রনমেন্টের সাথে তোমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটাকে কি করতেছে, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতেছে। আচ্ছা, এবং এই যে অর্গান গুলো বললাম, সেই অর্গান গুলোর আবার দুইটা পোর্শন আছে, হ্যাঁ, একটা হচ্ছে কন্ডাক্টিং পোর্শন, আর একটা কি রেসপিরেটরি পোর্শন। হ্যাঁ, আমি যদি পরীক্ষায় দিই যে হোয়াট আর দ্য ফাংশনাল পোর্শন অফ এ রেসপিরেটরি সিস্টেম, তাহলে তোমরা কি লিখবে আনসার? লিখবে হচ্ছে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে কন্ডাক্টিং পোর্শন আর একটা কি রেসপিরেটরি পোর্শন। এখন তাহলে কন্ডাক্টিং পোর্শন এবং রেসপিরেটরি পোর্শনের কিছু অর্গান আছে, ইনভলভ আছে, কি কি মিলে কন্ডাক্টিং পোর্শন হবে এবং কি কি মিলে কি হবে, রেসপিরেটরি পোর্শন হবে। এই যে দেখো, কন্ডাক্টিং পোর্শনটা কি, that conducts air from the external environment to the lungs for respiration। তার মানে কি, যেসব অর্গান গুলা তোমার কি করবে, এয়ারটাকে বাইরে থেকে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে এয়ারটাকে নিয়ে লাংস পর্যন্ত পৌঁছায় দিবে, সেটাকে বলবো আমরা কন্ডাক্টিং পোর্শন। সবাই বুঝতে পেরেছো? বাইরে কি থাকবে, অক্সিজেন থাকবে। তার মানে কি, এই অক্সিজেনটাকে গ্রহণ করার জন্য, হ্যাঁ, যে যে অর্গান গুলা দায়ী থাকবে, যে যে অর্গান গুলো রেসপন্সিবল হবে, সেগুলো মিলে হবে কি কন্ডাক্টিং পোর্শন। তার মানে কি, একটা ধরো যে অক্সিজেন আমার বাইরে থেকে একদম লাংস পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার, কন্ডাক্টিং পোর্শনের। রেসপিরেটরি পোর্শন কি, দেখো, হোয়ার দ্য রেসপিরেশন এন্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক প্লেস। তার মানে আমি বলেছিলাম যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। তার মানে কি, এই যে অক্সিজেনটা নিচ্ছ, লাংস পর্যন্ত পৌঁছায় দিচ্ছ, সেই লাংস এর ভিতরে তারপর কি হবে, মেইনলি রেসপিরেটরি পোর্শনটা থাকে, লাংস এর ভিতরেই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা মেইনলি হয়, ওই এবং ওই পোর্শনটাকে বলবো আমরা কি, রেসপিরেটরি পোর্শন। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, নিচে কন্ডাক্টিং পোর্শন এবং রেসপিরেটরি পোর্শনের কি কি অর্গান আছে সেগুলো দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথমে আছে
কন্ডাক্টিং পোর্শনে কি আছে দেখো এক্সটার্নাল মারা কেন ছাড়া দেবো তুই মোবাইলে না কেন। আচ্ছা দেখো আচ্ছা কেউ একজন একটু মিউট করে নাও, কথা হচ্ছে আগে থেকে। আচ্ছা তোরা তো মারা ফোন করতে বলি শুনছ না কি বলছিস তো মা অসুস্থ বলছিস না মিউট ওপেন রইছে কি পরে কল দিব। আচ্ছা দেখো কন্ডাক্টিং পোর্শনে কি কি আছে এক্সটার্নাল নোজ, এই যে বাইরে থেকে যেটা আসবে এক্সটার্নাল নোজ, তুমি যেটা শ্বাস নিচ্ছ বা অক্সিজেনটা নিচ্ছ নাক দিয়ে তো নিচ্ছ তাই তো, তার মানে কি দেখো নাক থেকে আসতেছে এক্সটার্নাল নোজ, তারপর কি নোজ থেকে কোথায় যাবে নেজাল ক্যাভিটিতে, নেজাল ক্যাভিটির পরে কোথায় যাবে ফেরিংস, তারপর কোথায় যাবে লেরিংস ট্রাকে। এটা আসলে রেসপিরেটরি সিস্টেমের যে অর্গানগুলো ক্রোনোলজিক্যালি আসলে এটা দেয়া আছে, যে এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি, ফেরিংস, লেরিংস, ট্রাকিয়া, তারপর হচ্ছে কি লাংস এর কোন পোর্শনটুকু দেখো তো ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউল পর্যন্ত, এই সবগুলো হবে কোথায় কন্ডাক্টিং পোর্শনের পার্ট। আর যেটা রেসপিরেটরি পোর্শন এই যে এখানে কিন্তু লাংসে চলে গেল, রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক এবং হচ্ছে কি অ্যালভোলি, এই পর্যন্ত হচ্ছে কি আমাদের রেসপিরেটরি পোর্শনের অর্গানগুলো। সবাই বুঝতে পেরেছি? यस मैम यस मैम এখন নিজের কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করে তুমি করো যে তোমার কি, তুমি যখন একটা শ্বাস নিচ্ছ বা অক্সিজেন নিচ্ছ তোমার কোথায় প্রথমে আসতেছে নাকে, তারপর নাকের ভিতর আসছে নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির নিচের দিকে যদি যাও ফেরিংস, তারপর আসবে কোথায় লেরিংসে, তারপর যাবে হচ্ছে ট্রাকিয়াতে, ট্রাকিয়ার দেখবা যে এই যে দেখো এটা হচ্ছে কি ট্রাকিয়া, ট্রাকিয়ার নিচেই দেখবা যে বাইফার্কেশন মানে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা লেফট লাইনে চলে গেছে আর একটা কি রাইট লাইনে, এইদিকে বাইফার্কেশন হয়ে কোথায় যাবে প্রথম পোর্শনটা হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কাই পর্যন্ত যাবে, তারপর কোথায় যাবে ব্রঙ্কিউল পর্যন্ত, এই যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল পর্যন্ত তোমার হচ্ছে কি এগুলা কন্ডাক্টিং পোর্শন। আর রেসপিরেটরি পোর্শন কি ব্রঙ্কিউলের পরে আছে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এখানে দেখো দেয়া আছে, তোমরা নেটে সার্চ করলে আরো ভালো পাবা। রেসপিরেটরি ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে আছে কি অ্যালভিওলার ডাক্ট, তারপর হচ্ছে কি অ্যালভিওলার এই যে স্যাক, আর এই যে সবগুলোর ভিতরে যাবে অ্যালভিওলি, এইটুক পোর্শন হচ্ছে আমার কি রেসপিরেটরি পোর্শন। আর বাকি যে নেজাল ক্যাভিটি থেকে মানে ওপেনিং থেকে শুরু করে একদম এই পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত হচ্ছে আমার কি কন্ডাক্টিং পোর্শন। তার মানে অক্সিজেনটা এখান থেকে এদিক দিয়ে এসে এসে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসলে তখন সেটাকে বলবো আমরা কি কন্ডাক্টিং পোর্শন। আর যখন এই লাংসের ভিতরে এই যে এই রেসপিরেটরি ব্রঙ্কিউলে চলে যাবে এবং এই যে অ্যালভিওলিতে চলে যাবে তখনই শুরু হবে তোমার কি রেসপিরেটরি পোর্শন, এবং এই পোর্শনে কি হবে মেইনলি গ্যাসেস এক্সচেঞ্জটা হবে। সবাই বুঝতে পেরেছি? গ্যাসেস এক্সচেঞ্জটা কি আসলে এই যে অক্সিজেন নিচ্ছ, এই অক্সিজেনটাকে কাজ করবে, অক্সিজেনটাকে বিভিন্ন টিস্যুতে পাঠাবে এবং পরবর্তীতে এখানে হচ্ছে বাকি যে টিস্যু থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলো আছে সেই কার্বন ডাই অক্সাইড গুলোকে আবার আস্তে আস্তে করে কি করবে বের করে দিবে। এই যে এক্সপাইরেশন এবং হচ্ছে কি এখান থেকে যে এই যে ইন্সপাইরেশন এবং ইন্সপাইরেশনের পরে যে এখান থেকে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হবে সেগুলোকে আবার বের করে দেওয়াটাকে বলবো আমরা এক্সপাইরেশন। এই দুইটা ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন এই প্রত্যেকটা স্টেপ মিলে আলটিমেট তৈরি হবে কি আমাদের একটা সিঙ্গেল রেসপিরেশন। সবাই বুঝতে পেরেছি? না বুঝলে বলবা, না হলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে। আচ্ছা দেখো এখন এসেনশিয়াল কম্পোনেন্টস অফ দ্য পাম্পিং অ্যাপারেটাস। পাম্পিং অ্যাপারেটাস বলতে বোঝাচ্ছে এই যে আমরা নিচ্ছি অক্সিজেন তারপর আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে মানে এই যে অপারেশন গুলো হচ্ছে এই দুইটাকে মিলে বলা হয় একসাথে, এই যে এক্সপাইরেশন এবং ইন্সপিরেশন এবং ইন্সপিরেশন এই দুইটাকে মিলে বলা হয় যে পাম্পিং অ্যাপারেটাস। ঠিক আছে, তো এই পাম্পিং অ্যাপারেটাসে কারা কারা আসলে ইনভলভ থাকে দেখো। প্লিউরাল সেক্স, আমরা জানি যে লাংস এর কাভারিং কে কি বলা হয় প্লিউরা প্লিউরা ম্যাম প্লিউরা হ্যাঁ এই যে দেখো এই প্লিউরা এবং ফর্মস দ্য ভ্যাকুয়াম চেম্বারস अराउंड देम, তার মানে হচ্ছে প্লিউরাল সেক, তার মানে লাংস এর উপরে যে প্লিউরাটা থাকে প্লিউরা এবং লাংস এর মাঝখানে একটু স্পেস থাকে না, বুঝতে পেরেছো কিনা? এই ফুসফুসের দিকে যেখানে থাকে ম্যাম, এই যে ফুসফুসটা এবং ফুসফুসের উপরে যে কাভারিং থাকে তার মাঝখানে তো একটু স্পেস থাকে, মানে কোন একটা লিকুইড বলবো না কিন্তু খুবই কম স্পেস থাকে, হ্যাঁ হয়তো বা গ্রসলি এত বোঝা যাবে না কিন্তু একটা স্পেস থাকে, এই স্পেসটা এবং হচ্ছে এবং কি এবং থোরাসিক এই যে দেখো স্কেলেটন অফ দ্য থোরাক্স, হ্যাঁ
মানে থোরাসিক কেজ এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে মাসল গুলো থাকে এবং ডায়াফ্রাম, এই তিনটা মিলে তৈরি হবে কি আমার পাম্পিং অ্যাপারেটাস। দেখো আমরা যখন নিচ্ছি তখন সবাই একটু শ্বাস নেওয়ার চেষ্টা করে দেখো, নিলে পরে কি হয় দেখো, তোমার বুকটা কিন্তু প্রসারিত হচ্ছে। আবার যখন ছেড়ে দিচ্ছ, মানে এই যে স্টেপটা তুমি দেখো যে না, তুমি যখন শ্বাস নিচ্ছ, নেওয়ার পরে বা প্রশ্বাস নিচ্ছ, নেওয়ার পরে তোমার কিন্তু এই যে বুকটা একবার সংকুচিত হয় আর একবার প্রসারিত হয়, ঠিক আছে? এই যে সংকোচন প্রসারণ, এখানে কি কি ইনভলভ থাকে এটাকে বলা হয় পাম্পিং অ্যাপারেটাস। একটা হচ্ছে লাংস থাকে, লাংসের উপর কাভারিং, হ্যাঁ, প্লিউরা এবং প্লিউরাল স্যাক, হ্যাঁ, বা স্পেস যেটা সেটা থাকে, এবং এই যে থোরাসিক রিজিয়ন তো বুঝতে পেরেছো কি, বুকের মধ্যে যে বুকের যে পোর্শনটা, সেখানে কি কি থাকে আমাদের, রিবস থাকে, স্টারনাম থাকে, এবং সাথে রিবস এর উপরে কি থাকে, মাসল থাকে, এইটুকু অংশ। এবং অ্যাবডোমিনাল, গতকালকে যে পড়েছি যে মেইন মাসল অফ রেসপিরেশন কি, ডায়াফ্রাম। মানে হ্যাঁ, এই যে অ্যাবডোমিনাল এবং থোরাসিক ক্যাভিটির মাঝখানে যে বিভক্ত করেছে বা ডিমার্কেশন করেছে বা সেপারেট করেছে যে অংশটুকু, ডায়াফ্রাম, এই তিনটা মাসলই মেনলি হচ্ছে আমাদের কি, এই তিনটা পোর্শনই আমাদেরকে মেনলি হেল্প করে হচ্ছে রেসপিরেশন যে প্রসেসটা সেটাকে ডান করার জন্য, বা এটা এই তিনটাকে বলা হয় পাম্পিং অ্যাপারেটাস। বুঝতে পেরেছি কিনা? মানে যখন একটা নিঃশ্বাস বা প্রশ্বাস যখন ছাড়বা তখন হচ্ছে কি কি জিনিস থাকবে আমাদের, কি কি অর্গান গুলো অ্যাসোসিয়েটেড থাকবে, সেটা হচ্ছে লাংস থাকবে, লাংসের কাভারিং থাকবে, থোরাসিক রিজিয়নের যে কেস, মানে থোরাসিক কেস বলতে রিবস, স্টারনাম এবং তার সাথে যে মাসল গুলা থাকে সেটা, এবং রেসপিরেশনের যে মেইন মাসল ডায়াফ্রাম, এই তিনটা পোর্শন একসাথে মিলে তৈরি হবে কি পাম্পিং অ্যাপারেটাস। কেন পাম্পিং অ্যাপারেটাস বলতেছি, কারণ হচ্ছে একটা পাম্পের মতো কাজ করে, যে নিচ্ছি আবার ছাড়ছি, হ্যাঁ, তো এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস, যার কারণে এটাকে বলা হচ্ছে কি পাম্পিং অ্যাপারেটাস। আচ্ছা, এই হচ্ছে তোমার টোটাল কম্পোনেন্টস অফ দ্য পাম্পিং অ্যাপারেটাস। তারপর হচ্ছে কন্টেন্টস অফ দ্য নেজাল ক্যাভিটি। এই যে নাকের মধ্যে বললাম যে নেজাল ওপেনিং, তারপর একটা ক্যাভিটি আছে, এই যে নেজাল ক্যাভিটির কি কি আসলে পোর্শন পার্ট থাকে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি কি পার্ট থাকে দেখো, সবাই একটু এই ফিগারটা দেখো, ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এটা হচ্ছে কি একটা নেজাল ক্যাভিটি। এই পুরোটা হচ্ছে একটা নেজাল ক্যাভিটি। তাহলে নেজাল ক্যাভিটিতে তিনটা বোন থাকে এবং তিনটা স্পেস থাকে। দেখো প্রথমে আছে কি কি আছে, এটা না মুখস্থ, মানে মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে ল্যাক্রিমাল নেজাল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, ল্যাক্রিমাল নেজাল গ্ল্যান্ড থাকে, তারপর ইনসিসিভ ডাক্ট থাকে, ভোবানো নেজাল অর্গান থাকে, নেজাল সেপ্টাম থাকে, কোয়ানি থাকে, নেজাল কঙ্কা, মিউকাস মেমব্রেন, নেজাল মিয়েটাস, নেজাল ল্যাক্রিমাল অরিফিস। এই যে নেজাল ক্যাভিটির মধ্যে এখানে দেখো একটু স্পেস আছে, তারপর একটা বোনের মতো স্ট্রাকচার, আবার একটু স্পেস, আবার একটা বোনের মতো স্ট্রাকচার, আবার একটু স্পেস, আবার বোনের মতো একটা স্ট্রাকচার, দেখতে পাচ্ছ? এই যে স্পেস গুলাকে বলা হয়, এই স্পেস গুলাকে বলা হয় মিয়েটাস। কি বলা হয়? মিয়েটাস। যদি উপরের দিকে থাকে তাহলে বলবো ডরসাল নেজাল মিয়েটাস। বুঝতে পেরেছি? এটা মিডিল নেজাল মিয়েটাস, এটা কি ভেন্ট্রাল নেজাল মিয়েটাস। বুঝে যায়? এই যে স্পেস গুলা, এই যে কালো কালো একটু থাকে না, কালো কালো দেখতে পাচ্ছ, এই স্পেস গুলাকে বলা হয় মিয়েটাস। কি বলা হয়? মিয়েটাস। আর এই যে মিয়েটাসের পরে যে একটু বোনের মতো স্ট্রাকচার, এগুলোকে বলা হয় কঙ্কা। কি বলা হয়? কঙ্কা। তার মানে ডরসাল নেজাল মিয়েটাস, ডরসাল নেজাল কঙ্কা, মিডল নেজাল মিয়েটাস, মিডল নেজাল কঙ্কা, ভেন্ট্রাল নেজাল মিয়েটাস, ভেন্ট্রাল নেজাল কঙ্কা। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে নেজাল ক্যাভিটির তিনটা বোন এবং তার মাঝখানে যে স্পেস সেটা। তাছাড়াও আছে কিছু, এই দেখো নেজাল ল্যাক্রিমাল অ্যাপারেটাস, এখানে কিছু অ্যাপারেটাস আছে। তারপর হচ্ছে আর কি কি আছে, কোয়ানিটা যেন কোথায়, তোমরা কাজ করবে, তোমরা এটা নেটে একটু সার্চ করবে, ঠিক আছে? আমি তো একটা বই থেকে নিচ্ছি, নেটে একটু সার্চ করবে যে কন্টেন্টস অফ দ্য নেজাল ক্যাভিটি। হ্যাঁ, 3D পিকচার সার্চ করতে পারো, করলে তোমরা কিন্তু এই যে জিনিসগুলো আরো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি মনে হয় এসপি লেখা আছে তার পাশে ম্যাম। কোথায়? একদম এসপি লেখা আছে যেখানে না। আচ্ছা, যাই হোক, আমি দেখতে পাচ্ছি না, তোমরা একটু ভালো করে ই করবা, হ্যাঁ, দেখে নিবা, নাহলে নেটে সার্চ করবে, এটা তো বই থেকে নেওয়া। এর মধ্যে বলেছিলাম ভোমারো নেজাল অর্গান, ঠিক আছে? বলেছিলাম নেজাল ক্যাভিটির একটা কন্টেন্টস হচ্ছে ভোমারো নেজাল অর্গান। কি কি ভোমারো নেজাল অর্গানের আসলে আমরা একটু ডিটেইলসটা পড়ি। দ্য ভোমারো নেজাল অর্গান কমনলি কল্ড অ্যাজ দ্য অর্গান অফ জ্যাকবসন। কি বলা হয়? অর্গান অফ জ্যাকবসন। সায়েন্টিস্ট জ্যাকবসন এটা প্রথম হচ্ছে ইনভেনশন করেছেন বলে
ওনার নাম অনুযায়ী এটাকে বলা হয় অর্গান অফ জ্যাকবসন, যে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে যেহেতু সায়েন্টিস্টের নামে নাম করা হয়েছে। কনসিস্ট অফ এ পেয়ার অফ ব্লাইন্ড tubular mucous membranous diverticular line in the floor of the nasal cavity on either side of the nasal septum and related to the palatal the process of the incisive bone and vomer bone। খুবই কঠিন এক লাইনে বলে দেওয়া আছে, এটা একটা পেয়ার্ড অর্গান, ঠিক আছে? মানে কি নেজাল সেপ্টামের, এটা যদি নেজাল সেপ্টাম হয়, এই যে দেখো ভোমারও নেজাল অর্গান অর অর্গান অফ জ্যাকবসন, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই পাশে একটা এই পাশে একটা, বুঝা যায়? আমরা এখন এটা পড়ছি, এই যে এটা পড়ছি, ঠিক আছে? এটা পড়ছি, এই যে নেজাল কঙ্কাটা দিয়েছে এখানে, এটা বলতেছে নেজাল সেপ্টামের দুই পাশে, ঠিক আছে, পেয়ার্ড, এই যে দেখো কনসিস্ট অফ পেয়ার্ড ব্লাইন্ড টিউবুলার মাসকুলার মেমব্রেনাস ডাইভার্টিকুলার, অনেকটা ডাইভার্টিকুলার বলতে বোঝায় অনেকটা কি থলের মতো স্ট্রাকচার বা স্যাক লাইক স্ট্রাকচার, এটা যে গোল একটু থলের মতো অংশ থাকে, ঠিক আছে, দুই পাশে, এই যে নেজাল সেপ্টামের দুই পাশে, মানে যেহেতু দুই পাশে থাকে পেয়ার্ড বলা হচ্ছে টিউবুলার মাসকুলার মেমব্রেনাস, মানে কি এই যে এটা তৈরি হয় টিউবুলো, মানে একটা টিউব লাইক স্ট্রাকচার, থলের মতো একটা স্ট্রাকচার যেটা মেমব্রেনাস মানে মিউকাস মেমব্রেন দিয়ে তৈরি, হ্যাঁ, লাইন ইন দা ফ্লোর অফ দা নেজাল ক্যাভিটি অন আদার সাইড অফ দা নেজাল ক্যাভিটি, মানে নেজাল ক্যাভিটির ফ্লোরে থাকে। মানে আমি তোমাকে বলি এটা একটা পেয়ার্ড অর্গান, হ্যাঁ, নেজাল সেপ্টামের দুই পাশে থাকে এবং এটা কি অনেকটা স্যাক লাইক স্ট্রাকচার অথবা ডাইভার্টিকুলার বলতে পারো, এবং এটা নেজাল ক্যাভিটির ফ্লোরে থাকে, ঠিক আছে? এটা নেজাল ক্যাভিটির ফ্লোরে থাকে। কিভাবে থাকে, কোন কোন বোনের পাশে দেখো, রিলেটেড টু দ্য প্যালাটাইন বোন এবং হচ্ছে ভোমার বোন, ভোমার এবং প্যালাটাইন, এই যে এটা প্যালাটাইন বোন, ঠিক আছে? এটা কি বোন? প্যালাটাইন বোন, প্যালাটাইন বোন এবং ভোমার বোনের সাথে রিলেটেড থাকে বলে এটাকে বলা হয় ভোমারোনেজাল অর্গান। এটার কাজ কি এখন পর্যন্ত কেউ আমরা জানি না, কিন্তু এটা একটা স্পেশাল স্ট্রাকচার থাকে বলে এটাকে আমরা একটু স্পেশালি মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবং প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে এটার লেন্থটা দেয়া আছে, ঠিক আছে? এটার ফাংশন আপাতত কেউ জানে না, তোমরা নেটে সার্চ করে দেখতে পারো যে এটার ফাংশন কি, জানলে আমাকে জানায়ও। আমি তো এটা আরো 6 বছর আগে পড়া, হয়তো নতুন কিছু সায়েন্টিস্টরা পেতেও পারে। এই হচ্ছে আমার ভোমারোনেজাল অর্গান। তার মানে কি, ভোমারোনেজাল অর্গানটা হচ্ছে, এটাকে বলা হয় অর্গান অফ জ্যাকবসন। সায়েন্টিস্ট জ্যাকবসন এটা আবিষ্কার করেছিলেন বলে নামকরণ করা হয়েছে, বা এটাকে ডাকা হয় অর্গান অফ জ্যাকবসন। এটা একটা পেয়ার্ড অর্গান যেহেতু দুই পাশে থাকে এবং নেজাল সেপ্টামের পাশে কোথায় থাকে, দুই পাশে থাকবে অনেকটা স্যাক লাইক স্ট্রাকচার বা ডাইভার্টিকুলার বলতে পারো, যেটা নেজাল ক্যাভিটির ফ্লোরে থাকে। এবং এটা কোন কোন বোন, ভোমার এবং প্যালেটেন, ভোমার বোন নিচে, ভোমার এবং প্যালেটেন বোনের সাথে কি থাকবে, এই বোনটা থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ভোমারোনেজাল অর্গান। এক একটা অ্যানিমেলের ক্ষেত্রে লেন্থ এক এক রকম দেয়া আছে এখানে। সবাই বুঝতে পেরেছি? আমি বুঝতে চাচ্ছি, হ্যাঁ, কারণ বললো, হ্যাঁ। আচ্ছা, এরপর যেটা হচ্ছে ল্যারিংস, যেটাকে বলা হয় অর্গান অফ ভয়েস। এই যে আমি কথা বলছি, এটা আমার ল্যারিংস এর কাজ সাথে, ল্যারিংস যদি ঠিকঠাক মতো কাজ না করতো তাহলে আমার কিন্তু কথাগুলা আসতো না, ঠিক আছে? তার মানে এটাকে বলা হয় অর্গান অফ ভয়েস, অনেকটা শর্ট টিউবুলার অর্গান, কানেক্টস দা ফ্যারিংস উইথ দা ট্রাকিয়া। তার মানে কি, ট্রাকিয়া এবং ফ্যারিংস এর মাঝখানে কি থাকে, ফ্যারিংস তো আগে, তাই না? ফ্যারিংস তারপর ল্যারিংস, ফ্যারিংস এবং ট্রাকিয়ার মাঝখানে থাকে হচ্ছে আমাদের ল্যারিংসটা, ঠিক আছে? এটা কোথায় থাকে, caudal to the ramus of the mandible and extends to the level of the second cervical vertebra। তার মানে কি, ramus of mandible তো সবাই বুঝতে পেরেছো, এই যে তোমার মুখে যদি টাচ করো, কানের পেছনে একটু অ্যাঙ্গেল আছে না, দেখতে পাচ্ছ? কানের পেছনে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সামনের পোর্শনে নিচের দিকে থাকে হচ্ছে ramus of the caudale, পিছনের দিকে থাকে হচ্ছে caudal, কি বলবো, ল্যারিংসটা, হ্যাঁ। এবং এটা পিছন দিকে যদি সার্ভাইকাল ভার্টিব্রার কথা চিন্তা করো, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার সামনে থাকে, ঠিক আছে? সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ড করে, এটাকে বলবো আমরা ল্যারিংসের কি লোকেশন। এখন বাউন্ডারি, ল্যারিংসের বাউন্ডারি বলতে বোঝাচ্ছি চারপাশে কি কি আছে। ডরসালি থাকবে ফ্যারিংস এবং এন্ট্রান্স অফ দ্য ইসোফেগাস, ল্যাটারালি মানে পাশে থাকবে হচ্ছে কি ফ্যারিংস এর মাসল গুলা। রোস্টালি বলতে বোঝাচ্ছে এখানে কি ডরসালি, রোস্টাল বলতে ডরসাল বোঝায়, সবাই একটু মাথায় রেখো। ডরসালি থাকে থাইরয়েড গ্ল্যান্ড এবং ভেন্ট্রালি থাকে স্টার্নোহায়োডিয়াস মাসল। এগুলো কঠিন কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করার নাই, হ্যাঁ। এখন হচ্ছে ল্যারিংস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ল্যারিংস এর কার্টিলেজ থাকে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি দিবই পরীক্ষায়।
ল্যারিংসে হচ্ছে কার্টিলেজ থাকে। এখন কার্টিলেজের সংখ্যা হর্সে থাকে 9টা এবং অক্সে থাকে 7টা। এখন চলো আমরা পড়ি কি কি কার্টিলেজ থাকে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে ল্যারিংসের ফিগার। ল্যারিংসটা দেখতে অনেকটা এরকম থাকে। এখন কি কি কার্টিলেজ থাকে, এই যে দেখো, এই যে প্রথমে এটা হচ্ছে বলেছি হর্সে 9টা এবং অক্সে 7টা কার্টিলেজ থাকে। চলো আমরা পড়ি কোথায় কার্টিলেজ গুলোর লোকেশন। এই যে দেখো, এটা হচ্ছে বড় একটা, যে এই যে দেখো বড় একটা কার্টিলেজ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ। তারপর আছে কি ইপিগ্লটিক কার্টিলেজ, এটাকে বলা হয় ইপিগ্লটিক কার্টিলেজ। তারপর আছে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, এই যে এখানে দেখো এটাকে বলা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এই যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে ক্রিকয়েড, এই যে এখানে দেওয়া আছে ক্রিকয়েড কার্টিলেজ, নামগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, এই যে এই পিছনের দিকে, এই যে একদম ব্লু কালারের এটা, এই পোর্শনটা, এটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ। তারপর আছে কর্নিকুলেট কার্টিলেজ, কর্নিকুলেট এখানে তো ফিগার দেওয়া নেই। আচ্ছা, কর্নিকুলেট কার্টিলেজ এবং হচ্ছে কি কিউনিফর্ম কার্টিলেজ। দেখো এখানে দেওয়া আছে 1, 2 এবং 3। থাইরয়েড কার্টিলেজ, ইপিগ্লটিক এবং ক্রিকয়েড কার্টিলেজ গুলো আনপেয়ার থাকবে, আর বাকি সবগুলা কি থাকবে, পেয়ার থাকবে। বাকি সবগুলা কি থাকবে, পেয়ার থাকবে। এবং কিউনিফর্ম কার্টিলেজটা অক্সে থাকে না, ইউনিফর্ম কার্টিলেজটা অক্সে থাকে না, যার কারণে এখানে টোটাল 7টা কিন্তু কার্টিলেজ। যেহেতু এটা পেয়ার্ড, 2টা থাকে না, তার মানে 9টা থেকে 2টা বাদ দিলেও কিন্তু আমার হয় কি 7। এর মধ্যে থাইরয়েড কার্টিলেজের মধ্যে একটা ছোট্ট প্রমিনেন্ট এরিয়া থাকে, যেটাকে বলা হয় ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স। এটাকে কি বলে, ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স। ইন কেস অফ ম্যান সেটাকে বলা হয় কিন্তু অ্যাডামস অ্যাপল। সবাই যদি চিন্তা করে দেখো, ম্যানের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপল বলা হয়। সবাই যদি সবার গলার দিকে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে একটু পাখির ঠোঁটের মতো একটু উঁচু অংশ আছে, বিশেষ করে ছেলেরা, শুকনা ছেলেরা যারা আছো, যদি একটু হাত দাও গলার মধ্যে, দেখবে একটু উঁচু অংশ আছে। খেয়াল করেছো কিনা? জি ম্যাম। সবাই একটু হাত দাও। হ্যাঁ, এই উঁচু অংশটা, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। কি বলা হয়, অ্যাডামস অ্যাপল বলা হয়। বুঝছো, এটা হচ্ছে থাইরয়েড যে কার্টিলেজটা আছে সেটার মধ্যে একটু প্রমিনেন্ট এরিয়া আছে, যেটাকে বলা হয় ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স অথবা বলা হয় অ্যাডামস অ্যাপল। পুরুষ মানুষের ক্ষেত্রে এটা বেশি, বা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি প্রমিনেন্ট থাকে কম্পারেটিভলি মেয়েদের তুলনায়। এটাকে বলা হয় কিন্তু অ্যাডামস অ্যাপল। ক্লাসগুলো একটু কঠিন মনে হবে, কিন্তু তোমাদেরকে প্রচুর পড়তে হবে, ঠিক আছে? আর যেহেতু এইভাবে তোমাদেরকে এইভাবে দেখানো হচ্ছে, এটা তোমাদের জন্য আরো কষ্ট, মানে যেহেতু লাইভ দেখাতে পারছি না, এই জন্য আমি অনলাইন ক্লাস খুব একটু পছন্দ করি না, কিন্তু কিছু করার নাই, বিপদে পড়ে গেছি। আমাকে বাইরে একটা ক্লিক করে নিন। আচ্ছা, এই হচ্ছে তোমার কি টোটাল ল্যারিংস। তারপর আসবে ট্রাকিয়া। আমি ট্রাকিয়াটা খুব সহজ করে পড়া দিচ্ছি। ট্রাকিয়াটা অনেকটা টিউব লাইক স্ট্রাকচার, কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ট্রাকিয়াটা কোনটা। এই দেখো, এটা হচ্ছে ট্রাকিয়া। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া। কুরবানিতে যখন কুরবানি দেওয়া হবে, বা হিন্দুদের ক্ষেত্রে যারা তোমরা করবা, খাসি টাসি জবাই করলে, তখন তোমরা হচ্ছে একটু খেয়াল করে দেখবা যে লাংস, ট্রাকিয়া এগুলো সঙ্গে করে নিয়ে আসা হয়। তো এগুলো একটু ওখান থেকে একটু পড়ার ট্রাই করবা, শেখার ট্রাই করবা। ট্রাকিয়া গুলো একটু বড় হয়। এই যে ট্রাকের মধ্যে যেরকম গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রিং অফ দ্য ট্রাকিয়া। 2টা পোর্শন থাকে, একটা সার্ভাইকাল পোর্শন আর একটা কি থোরাসিক পোর্শন। কাদের কাছে যে পোর্শনটা থাকবে সেটাকে বলবো সার্ভাইকাল পোর্শন, আর বুকের মধ্যে যে পোর্শনটা চলে আসবে, থোরাসিক রিজিয়নের যে পোর্শনটা চলে আসবে, সেটাকে বলবো থোরাসিক রিজিয়ন। এই যে দেখো ট্রাকিয়া, এই যে গোল 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 স্ট্রাকচার, এগুলোকে এক একটা বলবো ট্রাকিয়াল রিং। এবং প্রত্যেকটা রিং এর মধ্যে কি কি অংশ থাকে দেখো, এটা হচ্ছে কি, এই যে এইটুকু অংশ হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল, আর এইটুকু কিন্তু কার্টিলেজেনাস। অনেকে খেয়েছো হয়তো বা ট্রাকিয়া কখনো, দেখবে যে কচকচ করে। হ্যাঁ, এটাকে বলবো কার্টিলেজেনাস রিং, ঠিক আছে? এই রিং এর উপরে থাকে ট্রাকিয়ালিস মাসেল, আর ভেতরের দিকে মিউকাসাল লেয়ার থাকে, আর চারপাশ থেকে সেরোসা বা অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। সবাই একটু এই ট্রাকিয়াল রিং গুলা মানে ছবিটা একটু শিখে নিবা। আর হচ্ছে 2টা পোর্শন তো বললামই, কার্টিলেজেনাস পার্ট, মেমব্রেনাস পার্ট, 2টা পোর্শন থাকে। এবং প্রত্যেকটা এনিমেলের ট্রাকিয়াল রিং এর সংখ্যা কতটুকু এবং লেন্থ কতটুকু এটা দেয়া আছে। এটা জাস্ট মুখস্থ করার বিষয়, তুমি একটু মুখস্থ করে নিও। আচ্ছা, তারপর চলে যাব হচ্ছে আমরা কোথায়, প্লিউরাতে। প্লিউরা কি বলেছিলাম, যে একটা থিন ট্রান্সপারেন্ট serous membrane which encloses the lungs and lines in the interior half of the thoracic cavity. It has 3 parts: costal pleura, diaphragmatic pleura, and mediastinal
প্লিউরা, the apex of each pleural sac is known as cupola. আচ্ছা শোনো, এটা হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম যে লাংস এর কাভারিং কে কি বলা হয়? প্লিউরা বলা হয়। এই প্লিউরাটা অনেকটা দেখতে থিন, মানে পাতলা এবং ট্রান্সপারেন্ট, যার কারণে সহজে তোমরা কিন্তু এই যে বলেছিলাম স্পেসটা খুব একটা বোঝা যায় না, এটার জন্য ট্রান্সপারেন্ট এবং প্লেন হওয়ার জন্য, থিন হওয়ার জন্য এটা এতটা বোঝা যায় না। এবং সেটা কোথায় থাকে? লাংস কে কাভারিং করে থাকে, এবং সেটা তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে কোস্টাল প্লিউরা, যেটা রিবস এর পাশে থাকে, সেটাকে কোস্টাল প্লিউরা বলবো। ডায়াফ্রামের দিকে যে অংশটা থাকে সেটাকে ডায়াফ্রামেটিক প্লিউরা বলবো, এবং মিডিয়াস্টিনামের কাছে যেটা থাকে সেটাকে বলবো মিডিয়াস্টিনাম প্লিউরা। আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, দাঁড়াও কখন কোনটাকে কি বলবো। এই যে দেখো, কোনটা দেখাবো? এই যে দেখো, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? এই দেখো, এটা লাংস, আরুটি বলা আছে, তার ঠিক পোস্ট করে দেব। হ্যাঁ, সবাই একটু দেখো, এই যে দেখো, এটা একটা মানে লাংস তো আমরা জানি দুই দিকে দুইটা থাকে, তাই না? রাইট একটা, লেফট একটা, তাই তো? এই যে মানুষের শরীরে, মানুষেরটা দেখাচ্ছি, এনিমেলের গুলো খুব একটা সহজে ওরকম সুন্দর পিকচার পাওয়া যায় না। এই যে দেখো, লাংস এর লোকেশন দেখছো? থোরাসিক ক্যাভিটিতে না? জি ম্যাম। এই যে দেখো, সার্ভাইকেল, এই যে ট্রাকিয়া, একটু এটা কিন্তু ট্রাকিয়া, ঠিক আছে? এদিকে কিন্তু ট্রাকিয়া থাকে, এই যে ট্রাকিয়াটা বোঝা যাচ্ছে না খুব একটা, এই যে ট্রাকিয়া, ঠিক আছে? আর এইটা কিন্তু আবার কশেরুকা, মানে পিছনের মেরুদণ্ড, হ্যাঁ, ভার্টিব্রাল কলাম। এই যে লাল অংশটা, এটা ট্রাকিয়া। এটা উপরের দিকে যখন এখানে থাকে তখন সেটাকে বলবো সার্ভাইকেল পার্ট, ট্রাকিয়ার সার্ভাইকেল পার্ট, যেহেতু এটা কি এই যে নেকের কাছে থাকে। আর যখন এই বুকের মধ্যে ঢুকে যাবে তখন এটাকে কি বলবো? থোরাসিক পার্ট। ট্রাকিয়ার থোরাসিক পার্ট, দুইটা পার্ট বলেছিলাম না? থোরাসিক পার্ট। আর এই যে ট্রাকিয়ার বাইফার্কেশন, মানে দুই ভাগে ভাগ হয়ে ট্রাকিয়ার এক অংশ চলে যাবে লেফট লাংয়ে, আর এক অংশ চলে যাবে কি রাইট লাংসে। এখন এই লাংসটাকে কভার করে রাখে কি? প্লিউরা। খুবই ট্রান্সপারেন্ট, দেখবে যে পুরোটাতে কি থাকবে? প্লিউরা থাকবে। পুরোটাতে কি থাকবে? প্লিউরা থাকবে। এখন বলা আছে যে প্লিউরার আবার তিনটা পোর্শন। একটা হচ্ছে কি বলেছে বলবো? কি পোর্শন বলেছি? কোস্টাল প্লিউরা, ডায়াফ্রাগমেটিক প্লিউরা এবং মিডিয়াস্টিনাম প্লিউরা, ঠিক আছে? এখন কখন কোনটাকে কি বলবো? এটা তো লাংসের কাভারিং, তাই না? এই যে এদিকে তো রিবস থাকে, তাই তো? জি ম্যাম। এই যে রিবস থাকে না, আছে না? জি। এখানে যে অংশটুকু, এই যে অংশটুকু, এখানে যে প্লিউরাটা থাকবে সেটাকে বলবো আমরা কি? কোস্টা প্লিউরা। কারণ কোস্টা মানে কি? রিবস। তার মানে এই অংশটাতে যে প্লিউরাটা থাকবে সেটা কোস্টার সাথে, রিবস এর সাথে রিলেটেড, যার কারণে এই অংশটাকে বলা হয় কোস্টাল প্লিউরা। আর এই যে দুই পাশে যে মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে, লাংসের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে, এই অংশটাকে, এই যে এই অংশটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। কি বলা হয়? মিডিয়াস্টিনাম। কি বলা হয়? মিডিয়াস্টিনাম। হ্যাঁ, অংশটাতে যে প্লিউরাটা থাকবে সেটাকে বলবো মিডিয়াস্টিনাল প্লিউরা। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে কোস্টাল প্লিউরা, মিডিয়াস্টিনাল প্লিউরা, আরেকটা হচ্ছে কি? ডায়াফ্রাগমেটিক প্লিউরা। ডায়াফ্রাম এখানে থাকে না? জি ম্যাম। ডায়াফ্রাম এখানে থাকে তো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে ডায়াফ্রাম যদি এখানে থাকে তাহলে এই যে এই পোরশনে যে প্লিউরাটা থাকে সেইটাকে বলবো আমরা কি? ডায়াফ্রাগমেটিক প্লিউরা। সবাই ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হলেই ভালো। তারপর পড়ে যাবো মিডিয়াস্টিনামটা কি। দেখো, মিডিয়াস্টিনাম means partition. The right and left pleural sacs are separated from each other by an interpleural space at the middle called mediastinum. It has three portions: cranial, middle and caudal mediastinum. ওই যে তার মানে কি লেফট এবং রাইট লাং এর মাঝখানে যে স্পেসটা থাকবে না, এই যে রাইট এবং লেফট লাং এর মাঝখানে যে স্পেসটা থাকবে, প্লিউরাল স্পেস যেটা থাকবে, সেটাকে বলবো আমরা কি? মিডিয়াস্টিনাম। বলা আছে ডরসাল, মিডল এবং কি ভেন্ট্রাল মিডিয়াস্টিনাম, তাই তো? তিনটা পোর্শন আছে, ক্রেনিয়াল, মিডল এবং কর্ডাল। দেখো, ক্রেনিয়াল বলবো কখন? এই যে মিডিয়াস্টিনাম, ধরো এইটা হচ্ছে মিডিয়াস্টিনাম, উপরের দিকে ফাঁকাটা থাকবে, উপরের ফাঁকাটাকে বলবো ক্রেনিয়াল মিডিয়াস্টিনাম, মাঝখানের ফাঁকাটাকে বলবো কি? মিডল মিডিয়াস্টিনাম, আর নিচের দিকে ফাঁকা অংশটাকে কি বলবো?
ভেন্ট্রাল কর্ডাল বা ভেন্ট্রাল, হ্যাঁ কর্ডাল মিডিয়াস্টিনাম। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপর চলে আসি লাংস। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে লাংসটা আসলে কি। দেখো, লাংস আর দ্য মেইন অর্গান অফ রেসপিরেশন। গতকালকে যেটা পড়েছিলাম, মেইন মাসল অফ রেসপিরেশন কি? ডায়াফ্রাম। আমি যদি পরীক্ষায় দেই ডেসক্রাইব দ্য মেইন মাসল অফ রেসপিরেশন, তোমরা অনেকে লাংস লিখে ফেলো। লাংস কি মাসল? লাংস হচ্ছে অর্গান। আমি কিন্তু পরীক্ষায় কিন্তু ডিরেক্ট বলি না যে রাইট ডাউন দা বা ডেসক্রাইব দা লাংস, অ্যানাটমি অফ লাংস ইন এ কাউ, এভাবে বলি না। কিন্তু আমি পরীক্ষা দিয়ে দিলাম যে রাইট ডাউন মানে ডেসক্রাইব অর ইলাস্ট্রেট দা কি মেইন কি বলে মেইন অর্গান অফ রেসপিরেশন, হ্যাঁ উইথ নিড ডায়াগ্রাম দিয়ে দিলাম। তখন তোমরা কিন্তু ধরতে হবে যে আসলে কি বুঝাচ্ছি আমি। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রেখো যে লাংস আর কি মেইন অর্গান অফ respiration. They are occupied most of the part of the thoracic cavity, মানে কি thoracic cavity এর বেশিরভাগ অংশটাই তারা দখল করে রাখে এবং separated by the mediastinum. বুঝতে পেরেছি আমরা? এইটুকু লাইন বুঝতে পেরেছি? thoracic cavity পুরোটাই অকুপাই করে রাখে এবং এটা mediastinum দিয়ে সেপারেটেড থাকে। লেফট এবং রাইট লাং কি থাকে? এই যে mediastinum দিয়ে সেপারেটেড থাকে, সেটাই বলা আছে। তারপর কি দেখো, তারপর হচ্ছে ইট ইজ পিঙ্ক ইন ফ্রেশ কন্ডিশন। এগুলো তোমরা পড়ে নিও, এগুলো অত কিছু পড়ার নাই। ফর ডেসক্রিপশন, ইচ লাং প্রেজেন্টস টু সারফেস, টু বর্ডার্স এন্ড এ বেস এন্ড এন এপেক্স। তার মানে কি দুইটা সারফেস থাকবে, দুইটা বর্ডার থাকবে, একটা বেস থাকবে, একটা এপেক্স থাকবে, তাই তো? রাইট লাংস অলওয়েজ বিগার দ্যান দ্য লেফট ওয়ান, মানে কি লেফট লাং এর থেকে রাইট লাংটা কিন্তু কি থাকবে? বড় থাকবে। এখন দেখো বর্ডার কি কি, একটা হচ্ছে ডরসাল বর্ডার, একটা কি ভেন্ট্রাল বর্ডার। ডরসালি যে বর্ডারটা উপরের দিকে যে বর্ডারটা সেটাকে বলবো ডরসাল বর্ডার, আর নিচের দিকের যে পোরশনটা বর্ডারটা সেটাকে কি বলবো আমরা? কি বলবো? ভেন্ট্রাল বর্ডার। হ্যাঁ, ডরসাল যে বর্ডারটা উপরের দিকে যে অংশটা সেটা কি বলবো? ডরসাল বর্ডার, এবং এটা অনেকটা ঠিক থাকবে। আর নিচের দিকে যে বর্ডারটা এটাকে কি বলবো আমরা? ভেন্ট্রাল বর্ডার। ভেন্ট্রাল বর্ডার। হ্যাঁ, ভেন্ট্রাল বর্ডার বলবো। তারপর দেখো বেস। বেস কি? The base is concave and is molded in the thoracic surface of the diaphragm. Apex of each line is placed within the flexural pleura. আমি এগুলো আসতেছি। সারফেস হচ্ছে ল্যাটারাল সারফেস আর কোস্টাল সারফেস, আর হচ্ছে মিডিয়াল সারফেস হচ্ছে ভেন্ট্রাল পার্ট এন্ড ভেন্ট্রাল মিডিয়াস্টিনাল পার্ট। আচ্ছা, triangular non-pleural area above the and behind the cardiac notch which transmits the bronchus, pulmonary artery vein. আচ্ছা, এগুলো বলি। আমি বলি সারফেস থাকে দুইটা সারফেস, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস বা কোস্টাল সারফেস, আর একটা হচ্ছে মিডিয়াল সারফেস। কোস্টাল সারফেস কি? মানে যে রিবসের দিকে যে সারফেসটা থাকে, এই যে রিবসের এই পোরশনটা যেটা থাকে সেটাকে কি বলবো আমরা? রিবসের দিকে যে সারফেসটা থাকে, এই যে রিবসের এই সারফেসটা কোস্টাল সারফেস। এটা তো বর্ডার, নিচেরটা বর্ডার, আর এটা সারফেস। এটা একটা সারফেস আর এদিকে একটা সারফেস। বুঝতে পেরেছি? জি ম্যাম। এদিকে সারফেস আর হচ্ছে কি এদিকে সারফেস। এই সারফেস তার মানে ডরসাল সারফেস আর হচ্ছে ভেন্ট্রাল সারফেস। এই কোস্টাল সারফেস আর হচ্ছে ল্যাটারাল সারফেস। এই সারফেসের মধ্যে আবার কিছু অংশ থাকে কি, সবটাই তো প্লিউরা দিয়ে আবৃত থাকে, লাংস গুলো তো প্লিউরা দিয়ে আবৃত থাকে, কিন্তু কিছু অংশ আবার কি থাকে? খোলা থাকে। বুঝতে পারছো? কিছু অংশ কি থাকে? খোলা থাকে। কেন খোলা থাকে? যাতে হচ্ছে এই যে লাংস থেকে যে আর্টারি ভেইন গুলো পার হয়, মানে তোমার বের হবে, সেগুলো প্লিউরা থাকলে তো আর বের হতে পারবে না, তাই না? একটা অংশ ট্রায়াঙ্গুলার একটা অংশ থাকে যেটা কি থাকে? একটু নন প্লিউরাল এরিয়া থাকে, যেদিক দিয়ে কি ট্রান্সমিট হয়? পালমোনারি আর্টারি ভেইন, ব্রঙ্কাস, বুঝতে পারছো? নার্ভ প্লেক্সাস বা পালমোনারি প্লেক্সাস, লিম্ফেটিক্স, এগুলো বের হয়। এই ট্রায়াঙ্গুলার অংশটাকে বলা হয় কি? কি বলে? হাইলাম অফ দা লাংস। কি বলে? হাইলাম অফ দা লাংস। হ্যাঁ, তার মানে লেফট এবং রাইট লাংস পুরাটাই প্লিউরা দিয়ে আবৃত থাকবে। শুধুমাত্র ল্যাটারাল পোর্শনের কিছু অংশ বা এই যে মিডিয়াল সারফেসের কিছু অংশ কি থাকবে? ট্রায়াঙ্গুলার একটা অংশ একটু ফাঁকা থাকবে, যেদিক দিয়ে তোমার এই যে ভেইন আর্টারি এগুলো পাস করবে। এই ট্রায়াঙ্গুলার অংশটাকে কি বলা হয়? হাইলাম বলা হয়। কি বলা হয়? হাইলাম বলা হয়। এখন দেখো সবাই বুঝতে পারছো কিনা? তাও তো বুঝতে পারি না। জি ম্যাম, বুঝতে পারতেছি। জি ম্যাম। ডরসাল সারফেস, ভেন্ট্রাল সারফেস, সরি ডরসাল বর্ডার, ভেন্ট্রাল, নিচের দিকে কি হবে? ভেন্ট্রাল বর্ডার। ভেন্ট্রাল বর্ডার। কোস্টাল সারফেস আর এটা কি? মিডিয়াল সারফেস।
এটা তো মিডিয়ান, তাই না? মিডিয়ানের পাশে যেটা থাকবে সেটা কি মিডিয়াল, তাই তো? আর দূরে যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা? ল্যাটেরাল। বুঝতে পারছো? জি ম্যাম। আমি বলছিলাম বডিকে দুই ভাগে ভাগ করা যায়, এরকম মানে পোর্শনটাকে বা যে অংশটা দুই ভাগে ভাগ করবে সেটাকে বলবো আমরা মিডিয়ান। মিডিয়ানের কাছে যেটা থাকবে সেটাকে বলবো মিডিয়াস, আর দূরে যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা? ল্যাটেরাল। মনে আছে? হ্যাঁ। তাহলে এই যে দূরের অংশটাকে বলবো ল্যাটেরাল, এটা যদি মিডিয়ান হয় দূরের অংশটাকে বলবো ল্যাটেরাল সারফেস, যেহেতু রিপস থাকে এই জন্য এটাকে কোস্টাল সারফেস বলতে পারি। আর মাঝখানে এই যে দেখো এই যে এই অংশটা, এটা যদি মিডিয়ান হয়, এই অংশটা আর এই অংশটা, এটাকে মিডিয়াল বলবো না, মিডিয়াল সারফেস বলবো। এই মিডিয়াল সারফেসের এই একটা অংশ ত্রিকোণাকার একটা অংশ বা ট্রায়াঙ্গুলার একটা অংশ কি থাকবে? প্লিউরা দিয়ে আবৃত থাকবে না, যেদিক দিয়ে কি হবে? ভেন, আর্টারি এগুলো পাস হবে। এই অংশটাকে বলবো হাইলাম অফ দা লাংস। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন চলে আসি লোবস। কয়টা লোবস থাকে? ইন অল ডোমেস্টিক অ্যানিমালস এক্সেপ্ট হর্স দ্য রাইট লাংস হ্যাজ 4 লোবস। তার মানে কি সবগুলা ডোমেস্টিক অ্যানিমালেই কি থাকবে? রাইট লাঙে 4টা লোবস থাকবে আর লেফট লাঙে 3টা। আচ্ছা, রাইট লাংটাকে বলে নিই কি কি লোব থাকে? অ্যাপিক্যাল লোব, ডায়াফ্রাগমেটিক লোব, মিডল অর কার্ডিয়াক লোব এবং অ্যাক্সেসরি অর ইন্টারমিডিয়েট লোব। মিডল লোব ইজ অ্যাবসেন্ট ইন হর্স। তার মানে এই যে মিডল অর কার্ডিয়াক লোবটা কোথায় থাকে? হর্সে অ্যাবসেন্ট থাকে, যার কারণে কি হর্সের লোবের সংখ্যা 3টা আর বাকি সব অ্যানিমেলের 4টা। সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবং আমি একটু পরে লোবগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এবং in all domestic animal left lung has 2 lobe, একটা হচ্ছে এপিক্যাল অর ক্রেনিয়াল লোব, একটা কর্ডাল অর ডায়াফ্রাগমেটিক লোব। এই হর্সের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, লেফট লাঙে 2টা লোব থাকবে। সকল এনিমেলের লেফট লাঙে 2টা লোব থাকবে এবং কি রাইট লাঙে কয়টা লোব থাকবে? 4টা লোব থাকবে। শুধু হর্সের ক্ষেত্রে 3টা লোব থাকবে, কারণ মিডল লোবটা অর কার্ডিয়াক লোবটা হর্সে অ্যাবসেন্ট থাকে। এখন এটা দেখো লাং, হ্যাঁ, এই যে ল্যাটেরাল সারফেস লাংসের মধ্যে দেখো অ্যাপিক্যাল লোব আছে না? দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এই যে অ্যাপিক্যাল লোব, ডায়াফ্রাগমেটিক লোব দেখা যায়, কার্ডিয়াক লোব, হ্যাঁ, এই যে কার্ডিয়াক লোব এবং অ্যাক্সেসরি লোব, এই হচ্ছে 4টা লোব। সবাই ক্লিয়ার? রাইট লাগে। আর লেফট লাঙে বলেছিলাম কয়টা লোব থাকে? 2টা লোব থাকে। তোমরা এখান থেকে অথবা এটা বই থেকে নেওয়া তো অত ভালো বুঝতে পারবে না। লেফট লাঙে শুধু এপিক্যাল লোব থাকে আর ডায়াফ্রাগমেটিক লোব থাকে, আর কিচ্ছু থাকে না। একটা এপিক্যাল, একটা ডায়াফ্রাগমেটিক লোব থাকে। আর রাইট লাঙে কয়টা লোব থাকে? 4টা লোব থাকে। হর্সের ক্ষেত্রে 3টা লোব থাকে। হর্সের ক্ষেত্রে কয়টা থাকে? 3টা থাকে। 3টা, হ্যাঁ, হর্সের ক্ষেত্রে 3টা থাকে, বাকি অ্যানিমেলে 4টা থাকে। এই যে এপিক্যাল লোব, কার্ডিয়াক লোব, অ্যাক্সেসরি লোব এবং হচ্ছে কি ডায়াফ্রাগমেটিক লোব, এই হচ্ছে 4টা। বুঝতে পারছো? এটা হচ্ছে ডরসাল ভিউ, মানে ল্যাটেরাল সারফেস, যে কোস্টাল সারফেস। এখানে দেখো রিপসের একটু দাগ আছে, কোস্টাল সারফেস দাগ দেখতে পাচ্ছ? এটা ইমপ্রেশন, ঠিক আছে? এই যে কোন একটা ইসের ইমপ্রেশন, এই যে দেখো এটা হচ্ছে এই যে হার্ট যেখানে থাকে এখানে একটু একটা অংশ একটু ফাঁকা থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। হার্ট যে অংশটা, হার্ট যে পোর্শনে থাকে সেখানে একটু অংশ ফাঁকা থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এই যে হার্ট থাকে এখানে, ঠিক আছে, এটাকে বলা হয় কার্ডিয়াক ইমপ্রেশন। হার্ট এখানে থাকার কারণে এখানে চাপ লেগে গিয়ে একটু গর্তের মতো তৈরি হয়, এটাকে বলা হয় কার্ডিয়াক ইমপ্রেশন। এখানে কার্ডিয়াক নোজ থাকে। এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছ, এটাকে বলবো কি হাইলাম। ট্রায়াঙ্গুলার এরিয়াটাকে কি বলবো? হাইলাম বলবো। কেন হাইলাম বলবো? কারণ হচ্ছে এখান থেকে দেখো ভেন, আর্টারি এগুলো পাস হয়। কিন্তু এটা যদি প্লিউরা দিয়ে আবৃত থাকতো তাহলে কি এগুলো পাস হতে পারতো? এই কিছু অংশ নন প্লিউরাল, সবটাতেই প্লিউরা থাকবে, শুধু এইটুকু এই ট্রায়াঙ্গুলার অংশটা কি থাকবে? কোন ধরনের প্লিউরা থাকবে না। তার কারণে এদিক দিয়ে কিন্তু তোমার কি হয়? বিভিন্ন জিনিস পাস হয়, এই যে আর্টারি ভেন এগুলো পাস হয়, এই জন্য এটাকে বলা হয় হাইলাম। সবাই ক্লিয়ার? আজকে এই পর্যন্তই রেসপিরেটরি সিস্টেম, মানে রেসপিরেটরি সিস্টেমের এই পর্যন্তই আজকে। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, আদারওয়াইজ নেক্সট ক্লাসেও আলোচনা করা যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার নাকি সবাই? জি ম্যাম। এখন বলো কতটা ইফেক্টিভ আসলে অনলাইন ক্লাস? বেশি ইফেক্টিভ অফলাইনে বেশি ভালো লাগে নাকি অনলাইনে ভালো লাগে বলো? অফলাইন। অফলাইন, আমার কাছেও অফলাইনেই ভালো লাগে।
কিন্তু যেহেতু কিছু করার নাই, হ্যাঁ, হয়তো অ্যানাটমির আর একজন টিচার থাকলে আমি হচ্ছে ক্লাসটা নিতাম না আর কি, তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতাম না, বুঝছো? যেহেতু আমাদের শিক্ষক তো সংকট, কিছু করার নাই। আমার মনে হয় সমস্যা হবে না, ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে সরাসরি বলতে পারো, ক্লাসে বলতে পারো বা পার্সোনালি বলতে পারো, কোনো সমস্যা নেই। রিভিউ ক্লাস সেটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে কষ্ট করে, যেহেতু অফলাইন ক্লাস হচ্ছে না আর হওয়ার সম্ভাবনাও কম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাকে একটু হেল্প করতে হবে তোমাদেরকে। তুমি একটু ভালো করে বাসায় একটু পড়বা। জি ম্যাডাম। আচ্ছা, আর একটা টপিক তোমাদেরকে একটু বলে দেই, এন্ডোক্রাইন সিস্টেম, বুঝছো? সবাইকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম। এটা আমি একটু পড়ায় দিই, এটা খুবই সহজ, আমি একটু পড়ায় দিই, তাহলে তোমাদের পরবর্তীতে ইউরিনারি সিস্টেম আর জেনারেল সিস্টেমটা বাকি থাকবে। আর হচ্ছে তোমাদের ওদিকে থাকবে হচ্ছে কি এনজিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিব, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম আর হচ্ছে এদিকে এন্ডোক্রাইন সিস্টেম